আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে ইরানের সাথে যেহেতু যুদ্ধ চলতেছে, এখানে খুব দ্রুতই রাশিয়া এসে ইরানের পাশে দাঁড়াবে। কারণ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার পাশে কিন্তু আপনার ইরান দাঁড়িয়েছিল। ইরানের যে শায়েদ 136 যে ড্রোন আছে, সেই ড্রোন কিন্তু রাশিয়াকে দিয়েছিল, এবং সেই ড্রোন ব্যবহার করে রাশিয়া বিভিন্ন আপনার ইউক্রেনের যে ঘাঁটি, সেই ঘাঁটিতে কিন্তু হামলা করেছিল। তো সেই জায়গা থেকে খুব সহজেই ইরানের পাশে রাশিয়ার দাঁড়ানো উচিত, কিন্তু এখনও আপনার রাশিয়া কেন দাঁড়াইলো না? আসলে একটা যুদ্ধ যখন শুরু হয়, সেই যুদ্ধে কিছু দেশ লাভবানও হয় এবং কিছু দেশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কারা লাভবান হয়? যারা অস্ত্র বিক্রি করে, যারা গোলাবারুদ বিক্রি করে, যারা তেল বিক্রি করে, তারা কিন্তু লাভবান হয়। এবং অন্যদিকে যারা যুদ্ধের সাথে জড়িয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং বিশেষ করে অন্য অন্য যে দেশগুলো আছে যারা তেল ক্রয় করে, গ্যাস ক্রয় করে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জায়গা থেকে রাশিয়ার অবস্থানটা আপনি দেখেন যে রাশিয়া ইতিমধ্যে আপনার ইসরায়েলের সাথে, ইসরায়েলের যে নেতানিয়াহু তার সাথে ফোনে কথা বলছেন প্রায় আধা ঘন্টা যাবত, এবং একই সাথে আবার পরবর্তীতে আমরা দেখলাম যে ইরানের সাথে, ইরানের প্রেসিডেন্টের সাথেও তিনি কথা বলছেন ফোনে। তো সেই জায়গা থেকে তিনি বুঝাইতে চাইতেছেন যে তিনি আসলে যুদ্ধটা থামাতে চাইতেছেন। এই জন্যই তিনি সরাসরি ইরানের পাশে, ইরানকে আকাশ প্রতিরক্ষা দেওয়া বা ফাইটার জেট দিয়ে যে সাহায্য সহযোগিতা করা, সেটা তিনি করতেছেন না। তিনি চাইতেছেন শান্তি, তিনি চাইতেছেন যে যাতে যুদ্ধটা না লাগুক, যুদ্ধটা বর্ধিত না হোক। কিন্তু আসলেই কি তিনি সেটা চাইতেছেন? তিনি কিন্তু আসলে সেটা চাইতেছেন না। তিনি যেটা চাইতেছেন সেটা হলো তার যে তেল আছে, সেই তেল তিনি এখন চড়া দামে বিক্রি করতে চাইতেছেন। এ কারণে আপনার তিনি জানেন যে ইরান যেহেতু যুদ্ধ শুরু করেছে, ইরান অচিরেই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিলেই বিশ্বে তেলের বাজার হুড় করে বৃদ্ধি পাবে। এবং বিশেষ করে চায়না ইরানের কাছ থেকে প্রায় আপনার ৭৭%, ইরান যে তেল উৎপাদন করে তার ৭৭% তেলই চায়না নিয়ে থাকে। তো সেই জায়গা থেকে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, এবং তিনি তো এই মুহূর্তে তেল দিতে পারবেন না, তো সেই জায়গা থেকে তাকে কার কাছ থেকে তেলের জন্য যেতে হবে? নিশ্চয়ই রাশিয়ার কাছে। এবং রাশিয়ার কাছে যখনই সে তেল নিয়ে কিনতে যাবেন, তখন কিন্তু তাকে আপনার ডলারে পেমেন্ট করতে পারবেন না, তাকে কিন্তু পেমেন্ট করতে হবে রেবেলে, তার দেশের যে মুদ্রা আছে সেই মুদ্রায়। তো সেই জায়গা থেকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের আবু তোহা আদনান তিনি একটি ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন যে অচিরেই ডলারের পতন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে যখনই তিনি এই যে তেলের বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, তখন তিনি এই তেলগুলো তার মুদ্রায় ব্যবহার করবেন, এবং সেই যে পেট্রো ডলার বা তেল যারা ডলারে কিনে থাকেন, যখনই তাকে রাশিয়ার কাছ থেকে কিনতে হবে, তখন কিন্তু এই ডলারের দাম কমে যাবে হুড় করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে রাশিয়া এখন যুদ্ধটা জিয়ে রাখার জন্য একটা প্ল্যান, পরিকল্পনা, মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন যে না, আমি যতটুকু পারি সম্ভব যুদ্ধটা জিয়ে রাখবো, এবং আমি অর্থনৈতিকভাবে লাভবান হব। কারণ আমি যুদ্ধ করার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি। আমার রিজার্ভ আটকে দেওয়া হয়েছে প্রায় $300 বিলিয়ন। তো সেই জায়গা থেকে এই একটা সুযোগ আসছে, এই সুযোগটাকে আমি একটু কাজে লাগাই। এজন্যই আমার মনে হয় তিনি একটা সালিশ ব্যবস্থার নামে আসলে তিনি আপনার দখলদার দেশ নেতানিয়াহুকেও একটা পরামর্শ দিয়েছেন, এবং ইরানকেও এদিকে বলতেছেন যে যুদ্ধ করার দরকার নাই, আমি চেষ্টা করতেছি তার সাথে কথা বলে যে যুদ্ধটা থামানো যায় কিনা। এখন এই যে প্ল্যান, পরিকল্পনা, এটা তো একটা মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানে আসলে তিনি কি সফল হবেন? এবং তিনি যদি এই রিস্কটা নেন, তিনি যদি সেই তার দেশের ব্যবসা বাণিজ্য, তেল বিক্রির জন্য, অতিরিক্ত দামে তেল বিক্রি করার জন্য যদি তিনি এই মুহূর্তে ইরানের পাশে না দাঁড়ান, তাহলে এই রাশিয়ার পাশেও কিন্তু ভবিষ্যতে কোনো রাষ্ট্র কিন্তু দাঁড়াবে না, সেটা এমনকি চায়নার মতো রাষ্ট্র। কারণ যখনই তার এই ক্যারেক্টারটা, এই চরিত্রটা উন্মুক্ত হয়ে যাবে যে রাশিয়াকে কেউ সাহায্য সহযোগিতা করলে সে অন্য কেউকে সাহায্য সহযোগিতা করে না, বা তার হাতে তো অপশন আছে, সে যতই ইউক্রেনের সাথে যুদ্ধ বিগ্রহের সাথে জড়িত হোক, কিন্তু তিনি কিন্তু আকাশ প্রতিরক্ষা দিয়ে, তারপর ফাইটার জেট দিয়ে আপনার, কারণ ইউক্রেনের সাথে তিনি 1-to-1 যুদ্ধ করতেছেন, সেখানে তিনি সরাসরি ঢুকে গুলি করতেছেন। তাই ফাইটার জেট কিন্তু ওইভাবে এই মুহূর্তে তিনি যুদ্ধ ব্যবহার করেন না, বা তার যে আকাশ প্রতিরক্ষা আছে সেটাও তিনি ব্যবহার করেন না। তো সেই জায়গা থেকে খুব সহজেই তিনি কিন্তু চাইলে ইরানকে এই আকাশ প্রতিরক্ষা বা ফাইটার জেট দিতে পারেন, কিন্তু তিনি এই কাজটা করতেছেন না তার তেলের ব্যবসার জন্য। তো এগুলো তো আসলে ডিপ্লোম্যাটিকভাবে বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বুঝেন, বা যারা পররাষ্ট্র দপ্তরগুলো দেখেন বিভিন্ন রাষ্ট্রের, তারা কিন্তু এগুলো খুব ঠিকভাবে, ভালোভাবেই বুঝেন। তো সেই জায়গা থেকে এখন কি ইরানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে পুতিন? এটাই কিন্তু ভাববার বিষয়।